বেশ, আমরা আজকে যে কবিতাটি আলোচনা করব, আমার অত্যন্ত প্রিয় কবিতা। কবিতাটির আমাদের জীবনানন্দকে বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে কবিতাটি। ঠিক যেমন নজরুলকে বিদ্রোহী কবিতা পৌঁছে দিয়েছে। জীবনানন্দ বললে ১ম এই যে কবিতা মনে আসে তার নাম বনলতা সেন। অর্থাৎ তাঁর কাব্যগুণে কোন কবিতা বিশিষ্ট সেটা অন্য কথা। কিন্তু জনপ্রিয়তা নিরিখে অতি পরিচিত কবিতার নিরিখে বনলতা সেন তাঁর বিখ্যাত কবিতা। এই কবিতাটি আলোচনা করতে গিয়ে আমাদেরকে ১ম এই কতগুলি দিক বুঝে নিতে হবে। সেটি হলো কবিতার প্রাথমিক তথ্য। কবিতাটি লেখা হয়েছে ১৯৩৪ সালে। ১৯৩৪ সালে লেখা হয়েছে। আর কবিতাটি প্রকাশিত হয়েছে বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকায় পৌষ ১৩৪২ বঙ্গাব্দে। বনলতা সেন কবিতাটি বনলতা সেন কাব্যেরই অন্তর্গত। বনলতা সেন কাব্যের প্রকাশকাল ১৯৪২ এবং এর পরিচ্ছদ এঁকেছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। কবিতাটির সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রেমেন্দ্র মিত্র এডগার এলান পোর তাঁর টু হেলেন কবিতার সাদৃশ্য পেয়েছেন। আর এই তথ্যগত দিককে অতিক্রম করে বা তার বাইরে বেরিয়ে গিয়ে এই কবিতাটির সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের ১ম এই তার প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হয়। কবিতাটি যে সময়ে লেখা হচ্ছে ১৯৩৪, অর্থাৎ ১৯৩৪ এই সময় পর্বের ঠিক আগে জীবনানন্দ তিনি গ্রামে ছিলেন না। তিনি চাকরি সূত্রে তিনি বাইরে ছিলেন। তো আমরা কবিতাটি আলোচনা করতে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে জীবনানন্দ তিনি কারুবাসনা বলে একটি উপন্যাস লিখেছিলেন। সেই কারুবাসনা উপন্যাসে এই উপন্যাসে ১৯৩৩ সালে এই উপন্যাস লেখা হয়েছে। ১৯৩৩, ১৯৩৪ সালে বনলতা সেন, ১৯৩৩ আগস্ট মাসে লেখা হচ্ছে কারুবাসনা। এই উপন্যাসের নায়কের প্রতিবেশিনী এবং কিশোর বেলার ১ম প্রেমের যে উদগীরণ যাকে কেন্দ্র করে হয়েছে তার নাম কিন্তু বনলতা। আমরা সেখানে দেখতে পাই যে নক্ষত্রমাখা রাত্রির কালো দিঘির জলে চিতল হরিণীর প্রতিবিম্বের মতো রূপ তার। সেই বনলতা আমাদের পাশের বাড়িতে থাকতো সে। ওরা খড়ের বাড়িতে থাকতো, বনলতারা পাশের বাড়িতেই। আবার জীবনানন্দের প্রেতিনীর রূপকথা, এই উপন্যাসে ২ টি নারীর কথা আছে, একটি বিনতা আর একটি চারুলতা। আমরা বাসমতীর উপাখ্যান এই উপন্যাসে দেখতে পাই বনচ্ছবি বলে একটি নারীর উল্লেখ রয়েছে। এই যে বিনতা, বনচ্ছবি, বনলতা, আসলে কি জানো?
জীবনানন্দ তার গ্রামের একটি মেয়ের সঙ্গে তার প্রেম ছিল, যে প্রেম যে প্রেম এই কোনো চিঠি লিখে প্রেম নয়, যে প্রেম আমি তোমাকে ভালোবাসি এইভাবে বলে প্রেম নয়। জীবনানন্দ ভালোবাসতেন এবং সেও তাকে চাইতো, সেটা অনুভবে বুঝতে পারতেন। তো জীবনানন্দ যখন বাড়িতে এসেছেন তখন সেই মেয়েটি, পাশেই তো বাড়ি, ওদের বাড়িতে কিছু প্রয়োজন ছিল, হয়তো সেটা নেবার জন্যে এসেছিল এবং এসেই তাকে দেখে, জীবনানন্দকে দেখে সেই মেয়েটি সে লজ্জায় মুখ রাঙা করে সে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। যখন সে চলে যায় তখন এক পলকে এই যে তাকে যে কবি দেখলেন, সেই একটা ব্যক্তিগত অনুভব। তোমরা জানো বোধহয় যে বুদ্ধদেব বসু তিনি লিখেছিলেন একখানা হাত। নাগার্জুন, হিন্দি কবি নাগার্জুন, তিনি তার কবিতায় তিনি লিখেছেন যে এক ফালি নাক, এক ফালি চোখ, অর্থাৎ একটা সাইড। নাগার্জুনের লেখা, বুদ্ধদেব বসু লেখা একখানা হাত। পলকের তরে বুদ্ধদেব বসু তার ওই কবিতায় বলছেন, একজন পথিক যাচ্ছে রাত্রিবেলায়, তা সে পলকের তরে একটা সাদা হাত দেখে নিল, সরু রুলি আর একটা আংটি পড়ে আছে কয়েকটা আঙ্গুল, মুখ দেখতে পেল না। তাই বাড়িতে এসে শুয়েও ঘুম এলো না এবং পরের দিন যদি সেই মেয়েটিকে বলছে যদি দেখি তাহলে বুঝতে পারবো না এই সেই মেয়ে। আসলে একেই বলে রোমান্টিকতা। রোমান্টিকতা তো সবটা দেয় না, অনেক পাওয়ার মাঝে মাঝে ওই কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। এই অনুভব আমাদেরকে প্রিয়া কেন্দ্রিক, আমাদেরকে প্রিয় কেন্দ্রিক, রোমান্টিক করে তোলে। প্রথম কথাই হচ্ছে বনলতা সেন কবিতা বুঝতে গেলে তোমাকে এই ব্যক্তিগত রোমান্টিক ক্ষেত্রটাকে প্রথম বুঝতে হবে। আমি কবিতা ধাপে ধাপে অন্য অ্যাঙ্গেলে যাব, কিন্তু প্রথম এই রোমান্টিক জায়গাটা বুঝতে হবে। তুমি যাকে তুমি যাকে চাইছো তাকে তাকে পরিপূর্ণভাবে তুমি যদি না পাও, তখন তাকে নিয়ে মনে একটা একটা দেখবে তাজমহল তৈরি হয়। তো সেটাই তো আমাদেরকে তার প্রতি একটা যেন সেই টান তার প্রতি রেখে দেয়। আবার যে সময়টায় কবি বিচরণ করছেন সেই সময়ে তিনি উল্লেখ করছেন দুজন কবিতায়, তিনি বলছেন, আমাকে খোঁজো নাকো তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো। এই যে দুজন দুজনকে খোঁজে না, এই খোঁজে না কথাটার মানে কি? খোঁজে না মানে হচ্ছে আমরা কাছাকাছি থেকেও আমরা যেন শত ক্রোশ দূরে চলে যাচ্ছি। আমাদের যে যে হৃদয়ের যে বাঁধন, সেটা থেকে আমরা যেন সরে যাচ্ছি। শরীরগুলো কাছাকাছি এলেই তো আর হৃদয় কাছে হয়ে যায় না। তাই যে যুগে কবি এসে পৌঁছেছেন সেই যুগে মানুষ বড় যান্ত্রিক হয়ে যাচ্ছে। যে যুগে কবি এসে পৌঁছেছেন সেই যুগে মানুষের মানুষের ব্যবসায়িক, মানুষের মধ্যে বস্তুগত চাওয়া পাওয়া খুব প্রবল আকার ধারণ করেছে। সেই যুগ প্রেক্ষাপট নিরিখেই তো কবিতাকে আমাকে শেষ পর্যন্ত বুঝতে হবে। এছাড়া আমি আর দুটি কথা বলবো।
তার ব্যক্তিগত একটি কথা বললাম, আর দুটি কথা বলবো। সেই কথা নিয়ে বিতর্ক হলেও আমার কিছু করার নেই। জীবনানন্দের তার উত্তর ভারতে কোনো একটি বাড়িতে তিনি গেছিলেন। সেখানে সেই বাড়িরই একটি মেয়ে এসে তাকে চা বা জলখাবার কিছু দিয়েছিল, এবং তিনি কিন্তু তার পূর্ব পরিচিত, কিন্তু অনেকদিন পর যাওয়ার জন্য সেই মেয়েটি খুব লজ্জানম্র ভাবেই তাকে ওই চোখের ইশারাতেই বুঝিয়েছে যে এতদিন পর। আমি শেষ কথা যেটি বলবো জীবনানন্দ সম্পর্কে, তার উত্তর আমার কাছে জানতে চাইবে না। জীবনানন্দ তিনি এটি বাংলাদেশের একজন গবেষকের তার উদ্ঘাটন, সেটা আমি বললাম, ওই জন্য আমি তার তথ্য দিতে পারবো না। তবে কথাটা আমাকে বলতেই হবে। জীবনানন্দের স্ত্রীর নাম হচ্ছে লাবণ্য প্রভা দেবী। লাবণ্য প্রভা দেবীর সঙ্গে জীবনানন্দের তার মানসিকভাবে, দেখো সন্তানের জন্ম দিলেই তো আর স্বামী স্ত্রীর সম্পর্ক হৃদয়গত হয়ে যায়, এটা নয়। হাত ধরে কোনো নাগরদোলায় চাপলেই যে সম্পর্কটা হৃদয়গত হয়ে যায়, সেটাও নয়। ফলে মানুষের সম্পর্ক যে কি, মানুষের সঙ্গে, মানবের সঙ্গে মানবীর এই সম্পর্কের বাইরে থেকে দেখে বোঝা খুব কঠিন, খুব কঠিন। জীবনানন্দ লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতেন। তাহলে তিনি যে মানসিকতার, সেই মানসিকতার সঙ্গে তার স্ত্রীর লেনদেন এই জন্য হবে না, কারণ তার ইনকামের জায়গাটা খুব সমস্যা ছিল। নাটোর বলে একটি জায়গা, তোমরা সবাই জানো যে তিনি বরিশালের, সেখানে তার জন্ম। বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, তখন তো বাংলাদেশ নয়। তো সেই এলাকায় নাটোর বলে একটি জায়গা ছিল। সেই নাটোর বৈষ্ণবদের পীঠস্থান, রানী ভবানীর স্মৃতিসৌধ মন্দির আছে সেখানে নাটোর। আর সেই নাটোর কিন্তু বেশ্যালয়ের জন্য বিখ্যাত। আমি খুব গুরুত্বপূর্ণ তথ্য বললাম। নাটোর এক হচ্ছে প্রেমের পীঠস্থান, আর এক হচ্ছে নাটোর কিন্তু বেশ্যালয়, সেখানে বেশ্যালয় আছে। জীবনানন্দ সেই বেশ্যালয়ে যেতেন, যেতেই পারেন, বেশ্যালয়ে গেলেই তো কেউ খারাপ হয়ে যায় না। তিনি বেশ্যালয়ে যেতেন। আমার নিজেরও তো বেশ্যালয়ে যেতে খুব ইচ্ছা যায়, দারুণভাবে ইচ্ছে যায়। এখন কে খারাপ কে ভালো সেটা সে নিজের বোঝাটা সব থেকে জরুরি, না? অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে গেলে তো হয় না। ওই বেশ্যালয়ে একটি বারবনিতা থাকতো, যার সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা শরীরী নয়, যেটা দেহগত নয়। আমি নিজে আনন্দবাজার পেপারে দেখেছি যে একটি বেশ্যালয়ে একটি বেশ্যা তার একজন কাস্টমারকে, একজন খদ্দেরকে সে
ভাত বেড়ে দিয়েছে এবং পাশে বসে তাল পাখা হাওয়া করছে, আনন্দবাজার পেপার দিয়েছিল। তো তার সঙ্গে যে সম্পর্কটা সেটা তো শুধু শরীরী চাহিদা মেটানোর জন্যে গেছে এটা নয়। হয়তো তার সঙ্গে জীবনে কোনো শরীরী চাহিদার ক্ষেত্রই আসেনি। যাদের সঙ্গে আসে তাদের সঙ্গে হয়তো কোনো মানসিক লেনদেনই নেই বা মনের কোনো সংযোগই নেই। আনন্দবাজার পেপারে এই ছবিটি বেরিয়েছিল। তো জীবনানন্দের ক্ষেত্রে তিনি সেই মেয়েটির কাছে তো আর ঘন, ঘন যেতেন এটাই নয়। তার সঙ্গে কোনো না কোনো সূত্রে সংযোগ হতেই পারে। সেই মেয়েটি অনেকদিন পর যাওয়ার পর তাকে এইভাবেই হয়তো কথা না বলে বা কথা বলে বুঝিয়েছিল, এতদিন আসেননি। সেটা খুব বিনয়ের সঙ্গে, সেটা খুব আন্তরিকতার সঙ্গেই। আমি ৩ টি ক্ষেত্র বললাম, যার মধ্যে একটির আমি কোনরকমভাবে বিতর্কে যেতে চাই না। কারণ আমার কবিতায় নাটোরের উল্লেখ আছে। সেই নাটোরের নিরিখে আমি যেটুকু বলার বলে দিলাম। গ্রামের মেয়েটির সঙ্গে জীবনানন্দের তার অন্য একটা মানসিকতার প্রেমের সম্পর্ক ছিল, সে কথাও বলেছি। উত্তর ভারতের মেয়েটির সঙ্গেও ছিল। এই যে একটা মনের একটা অন্য অনুভূতির ক্ষেত্র, সেইটা হচ্ছে এই কবিতার প্রেক্ষাপট এবং সমসাময়িক যুগ পরিবেশ। যখন মানুষ বড় যান্ত্রিক হয়ে যাচ্ছে, যখন মানুষের হৃদয়ের থেকে তার চাওয়া পাওয়া বেশি বড় হয়ে যাচ্ছে, সেই সময় তিনি প্রয়োজন অনুভব করলেন যে এরকম একটা কবিতা লেখার দরকার আছে। আমি প্রেক্ষাপট সম্পর্কে বললাম। এবার আসি বনলতা সেন কবিতার নাম কেন বনলতা সেন? মনে রাখবে, যদি কবিতার নাম বনলতা হতো তাহলে আমরা কোনো গাছকে খুঁজতাম বা বনের লতাকে খুঁজতাম। আসলে বনলতা সেন যখন বলা হচ্ছে তখন সে একটি নারী এবং সে বনের লতার মতোই পেলব, কোমল। তাই আমরা কবিতা পড়তে গিয়ে আমরা বনলতা দেখছি না। কবি আমাদেরকে একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিলেন যেটি বনলতা নয়, এ বনের লতার মতো পদবীধারী, সেন পদবীধারী একটি নারী। আমরা বনলতা সেন কেন সেন এই কথার ব্যাখ্যা দিলাম। এবার আসি কবিতার মধ্যে। কবিতাটি ধীর লয়ে পাঠ করতে হবে, কারণ মিশ্রবৃত্ত ছন্দে লেখা। কবিতাটির মধ্যে কালের বৈচিত্র্য আছে, অর্থাৎ আমরা কখনো দেখব কবিতার মধ্যে যে পুরাঘটিত বর্তমান, আবার কখনো দেখব বর্তমান, কখনো দেখব অতীত। বিভিন্ন কালের চিহ্ন কবিতার মধ্যে আছে। যদি কালকে কেউ যদি চিনতে পারো তাহলে দেখতে পাবে কালের একটা বৈচিত্র্য। কবিতার শুরুতেই জীবনানন্দ ধার নিলেন বিদ্যাপতির কাছে। তাহলে আমি প্রথমে বিদ্যাপতির কাছে যাই। চৈতন্য পূর্ববর্তী যুগের দুজন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা ছিলেন, একজনের নাম চণ্ডীদাস, আরেকজনের নাম বিদ্যাপতি। বিদ্যাপতি লিখছেন তার পদে, লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখনু, তবু হিয়া জুড়নো না গেল। যদি খুব নিবিড় ভাবে বিদ্যাপতির এই পদ তোমরা পড়ো, তাহলে জীবনানন্দের এই প্রথম চরণটি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখনু, তবু হিয়া জুড়নো না গেল। রাধা বলছে লক্ষ লক্ষ বছর
আমি কৃষ্ণকে অনুভব করছি আমার হৃদয় দিয়ে, কিন্তু আমার হৃদয় তৃপ্ত হলো না। আর এই কবিতায় বলছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কবিতাটা একটু দেখান। হাজার বছর, আজকে কবিতা দেখানো যাবে না, হাজার বছর ধরে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। তো এই হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, যদি তুমি খুব নিবিড়ভাবে পাঠ করো তাহলে দেখতে পাবে একজন ব্যক্তি, একটা মানুষ, একক কোনো মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি যে হাজার বছর বেঁচে আছে। আমাদের কাছে সেই তথ্য নেই। এবং কবিতাটা লেখা 1934 সাল। তাহলে 1934 সালের এই সময়কালে নিশ্চয়ই হাজার বছর বেঁচে আছে এরকম কোনো ব্যক্তি আমরা পাই না। তাহলে কেন বলছেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে? এই আমি, আর লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখলু তবু হিয়ে জুড়নো না গেল, ওই আমি। এই আমি হচ্ছে ধারাবাহিক আমির স্রোত, যাকে একক আমি দিয়ে চিহ্নিত করা যায় না। আমির একটা স্রোত, যেমন নদীর তীরে দাঁড়ালে যেমন দেখতে পাও যে জলবিন্দুর স্রোত বয়ে যাচ্ছে, একক কোনো জলবিন্দুকে তুমি কিন্তু আলাদা করে চিহ্নিত করতে পারো না নদীর স্রোত দেখতে গিয়ে। ঠিক সেই রকম আমাদের এই মানব প্রবাহ, এই প্রবাহের ধারা দেখবে হাজার হাজার বছর ধরে বয়ে যাচ্ছে। তা সেটাই কবি বলছেন, বিদ্যাপতি বললেন লাখো লাখো যুগ, আর জীবনানন্দ বললেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই আমি তো ব্যক্তি আমি নয়, এই আমি হচ্ছে ধারাবাহিক যে আমি, তার স্রোত। কিভাবে ঘুরলেন না, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। মনে রাখবে, একটা ভৌগোলিক সীমা, ভারতীয় সংস্কৃতি। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। তোমরা জানো যে আমাদের যে সিংহল, সেই সিংহল মানেই হচ্ছে আমরা, আমাদের ভারতবর্ষের সেটি দক্ষিণ দিকে, এবং মালয়, এই মালয় কোথায় আমাকে জানতে হবে এই কবিতা পড়তে গিয়ে, আমি তো এগুলোকে অতিক্রম করে বেরিয়ে যেতে পারি না। তো মালয়, মালয় একটা উপদ্বীপ, এটি পশ্চিম ভারত মহাসাগরের আন্দামান মালাক্কা প্রণালী এবং আমাদের যে থাইল্যান্ড, সেই ক্ষেত্রের মধ্যে এটি অবস্থান করছে। সেই জায়গার মধ্যে মালয় সাগর। তো সেই উপদ্বীপটি সাগর বেষ্টিত, তার মানে সম্পূর্ণভাবে একটা ভৌগোলিক তিনি রূপরেখা দিয়ে দিলেন এই চরণের মধ্যে। তারপর কি বলছেন, অনেক ঘুরেছি আমি, অনেক ঘুরেছি আমি। তাহলে ভূগোল বললেন, সিংহল এবং মালয় তো ভূগোলের আমি পরিচয় দিলাম। তারপর কি বলছেন, বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার কোনো ভূগোলের চরিত্র নয়, বিম্বিসার মনে রাখবে সে বা তিনি একজন ইতিহাসের চরিত্র। তাহলে কবি ভূগোল দিয়ে বাঁধলেন, তারপর তিনি ইতিহাস নিয়ে এলেন যে আমি বিম্বিসারের যুগেও ছিলাম, আমি অশোকের যুগেও ছিলাম। কে বিম্বিসার? না, বিম্বিসার তিনি মগধের রাজা ছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ বললাম, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। বৌদ্ধ ধর্মের মূল মন্ত্রই হচ্ছে প্রেম, বৌদ্ধ ধর্মের মূল মন্ত্রই হচ্ছে অহিংসা।
তাহলে বিম্বিসারের এই নামটা যে কবি নিয়ে এলেন, তার পিছনে কিন্তু অনেক অনেক গভীর কিন্তু মনে রাখবে যুক্তি আছে। কারণ আমার এই কবিতা হচ্ছে প্রেমের কবিতা। বনলতা সেন, সেখানে বিম্বিসারের প্রসঙ্গ এই জন্যই এসেছে, এবং বিম্বিসারের তার পুত্র অজাতশত্রু, সে তার পিতাকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং শেষ পর্যন্ত কারারুদ্ধ করেছিল, কিন্তু বিম্বিসার তবু কিন্তু প্রেম থেকে সরে আসেনি। মনে রাখবে, আমরা যতই হিংসা, যতই মারামারি, যতই আমরা দেশ, দয়বায়িকার মূর্ধন্যস্ব দেশ নিয়ে আমরা যাত্রা করি না কেন, শেষমেশ আমাদের কিন্তু স্থায়িত্ব, আমরা থেকে যাব কিন্তু প্রেমের জন্যই। আমাদেরকে কোনো হিংসা, আমাদেরকে কোনো দেশ, আমাদেরকে কোনোভাবেই হত্যা আমাদেরকে মনে রাখবে একটা নিশ্চিন্ত জীবন দিতে পারবে না। মনে পড়ে নিশ্চয় সুচেতনা কবিতায় জীবনানন্দ বলেছেন, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। রণ সত্য, রক্ত সত্য, তাদের আবার সফলতাও সত্য, কিন্তু এটা শেষ সত্য নয়। তাহলে শেষ সত্য কি? শেষ সত্য সুচেতনা, আমাদের ভিতরে শুভ চেতনা। তার শুভ চেতনাটা আসবে কার হাত ধরে? তার নামই তো প্রেম। সেখানে ছিলাম আমি। বিম্বিসার হলো অশোক, তাহলে কে? না, অশোক তো তোমরা জানো যে অশোকের, তার তো নামই ছিল, আমরা জানি যে অশোককে চিহ্নিত করা হতো কি বলে? না, অশোককে, তাকে পাষণ্ড বলো, অশোককে বলতে পারো যে নির্মম বলো, অশোকের তার নিষ্ঠুরতা বলো, সব দিকেই তো অশোক হায়েস্ট ছিল। অশোকে তো রক্তপাত নিয়ে কোনো রকম মায়া বা রক্তপাত ঘটাতে কোনো রকম ভাবে তার তো অসুবিধা হতো না। সেই জন্যে সে শোকবিহীন ছিল বলেই সে তো অশোক। কেমন? তো সেই অশোকের স্বভাবগত ক্রূরতার জন্যে তাকে কিন্তু চণ্ডাশকও নাম দেওয়া হয়েছিল। অশোকের নাম কিন্তু চণ্ডাশকও ছিল। সেই অশোক কলিঙ্গ যুদ্ধের পর তার হঠাৎ চেতনা এলো, রক্ত দেখে তার চেতনা এলো। তারপর তিনি কোন ধর্মে দীক্ষিত হলেন? না, বৌদ্ধ ধর্মে, যে ধর্মের মধ্যে অহিংসা এবং প্রেম। সেই জন্য ভালো করে লক্ষ্য করো, বিম্বিসারের পরই অশোক নামটা এসেছে। তাহলে এই পৃথিবীর রণ রক্ত সফলতা অশোকের, কিন্তু সেটা শেষ সত্য নয়। সেটা তো অশোকের ক্ষেত্রেও প্রযোজ্য। অশোককে তো শেষ পর্যন্ত প্রেমের সেই রাস্তায় আসতে হয়েছিল। ধূসর জগতে সেখানে ছিলাম আমি, সেই অতীত ইতিহাসের সেই জগতে আমি ছিলাম। আমি সেই যুগে দেখেছি যে প্রেমই বড়। সেটা বিম্বিসারের ক্ষেত্রে দেখেছি, অশোকের ক্ষেত্রে নেগেটিভ, তারপর পজিটিভ দেখেছি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, এই যে বিদর্ভ নগর, তাহলে বিদর্ভ নগর মানে এটি একটি ভৌগোলিক অঞ্চল। বিদর্ভ নগর আমরা বলবো এই নগরটি মহারাষ্ট্র রাজ্যের মধ্যে অবস্থিত। বিদর্ভ নগর বৈদর্ভী, তোমরা জানো নিশ্চয় বৈদর্ভী সেই ভাষাভাষীরা অধিকাংশই তারা মারাঠি ভাষায় কথা বলে। তো সেই বিদর্ভ নগরের কথা বলছেন কারণ সেটা ঐতিহ্যময় নগর। এই ঐতিহ্যময় নগরের প্রসঙ্গ কেন এলো? না, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, অর্থাৎ সে ঐতিহ্যময় নগরেও
আমি ছিলাম, সেই যুগেও আমি ছিলাম। আমি বিম্বিসার অশোকের যুগেও ছিলাম, আমি সিংহলেও ছিলাম এবং আমি মালয় সাগরেও ছিলাম, অর্থাৎ ঘুরেছি আমি। এই আমি তো কবির তার মনশ্চক্ষে দেখা আমি না। এই আমি তো কবি বাস্তবে কখনো হতে পারে না। কবি মনশ্চক্ষে দেখছেন ইতিহাস ভূগোলের পথ ধরে সেই ধারাবাহিক মানব স্রোতকে। তারপরে কি বলছেন? আমি ক্লান্ত প্রাণ এক, আমি ক্লান্ত প্রাণ এক, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। এই চরণটি বুঝতে গেলে তোমাকে অলংকার বুঝতে হবে। আমি ক্লান্ত প্রাণ এক, অর্থাৎ এই আমি তো অনেক ঘুরেছি, আমি তো অনেক হেঁটেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। কেন? কেন ক্লান্ত? এই ক্লান্তিটা কেন এলো? না, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। ১৯৩৪ সাল খুব ভালো সময় তো নয়, কারণ তখন মনে রাখবে হিটলার এবং মুসোলিনির তাদের একেবারে পৃথিবী জুড়ে বাড়াবাড়ি। ১৯২২, ১৯৩২-৩৩, ১৯২২ মুসোলিনি, ১৯৩২-৩৩ হিটলার, জার্মানি এবং ইতালি, ইতালির বেনিতো মুসোলিনি, জার্মানির হিটলার। তাহলে চারিদিকে কি? চারিদিকে জীবনের সমুদ্র সফেন। জীবনের সমুদ্র বলছেন না, সমুদ্র বললে তো বিদ্যাসাগর চলে আসতো। সমুদ্র বললেন না, তিনি বললেন চারিদিকে জীবনের সমুদ্র নয়, সমুদ্রের ফেনা। মনে রাখবে, সমুদ্র হতে গেলে আমাদেরকে একটা করে সেই বিদ্যাসাগরদের মতো হতে হবে, নয়? আর সমুদ্র পর ফেনাগুলো দেখবে, সেইগুলো হচ্ছি আমরা। একবার অনুভব করো যে সমুদ্র কাকে বলে, সমুদ্রে ফেনা কাকে বলে। ফেনা মানে অসার, কিচ্ছু নেই, শূন্য। তুমি, আমি, আমরা শব্দ সমুদ্রের ফেনা। সমুদ্রের জল হতে হবে, আমরা তো সেটা হতে পারিনি, আমরা ফেনা হয়েছি। যেটা দেখতে শুধু অনেক উঁচু, কিন্তু ভিতরে সারবত্তা কিচ্ছু নেই, যেটা তোমার আমার মধ্যেও। চারিদিকে জীবনের সমুদ্র সফেন। কবি দেখছেন, কবি তো একজন পথিকের মতো হাঁটছেন। এখানে তো জীবনানন্দ নয়, জীবনানন্দকে সরিয়ে রাখো। ধারাবাহিক মানবের যে স্রোত, সেই মানবের স্রোতের মধ্যে একজন অনুভবী ব্যক্তি, তিনি অনুভব করছেন চারিদিকে কি দেখছেন? ফেনা। ফেনা মানেই কৃত্রিমতা, ফেনা মানেই শোষণ, ফেনা মানেই মিষ্টি মিষ্টি কথা বলবে তারপর ছুরি মারবে, ফেনা মানেই আমাদের সমাজের সকলেই সকলকে আর চোখে দেখে। জীবনানন্দের লাইন, সকলেই সকলকে আর চোখে দেখে, সবই তো ফেনা। তার মাঝে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই ফেনার মাঝেই আমি ক্লান্ত, এই ফেনার জন্য ক্লান্ত, কিন্তু সেই ক্লান্তির মাঝেও আমাকে শান্তি দিল। ক্লান্তি, ফেনার জন্য ক্লান্তি, তোমাদের জন্য ক্লান্তি, আমার চারপাশের পরিমণ্ডলের জন্য ক্লান্তি, কিন্তু তার মাঝেও আমাকে দুদণ্ডের জন্য, দুদণ্ড, দুদণ্ডের শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে দুদণ্ডের শান্তি, কেন শান্তিটা ধারাবাহিকভাবে পেল না কবি?
বা ওই পথিক। এই সমাজে এই খাওয়া-খাই যুগে, এই ল্যাংমারার যুগে শান্তি বরাবর পাওয়া যায় না। তাই শান্তি কতটা কতক্ষণের জন্য দুদণ্ড, মানে খুব ক্ষণিকের। শান্তি কে দিয়েছিল? নাটোরের বনলতা সেন দিয়েছিল। দিয়েছিল পুরাঘটিত অতীত। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দিয়েছিল। তাহলে আমি তো এখন পাচ্ছি না। নাৎসি বাহিনী, ইংরেজের অত্যাচার, আমি কোথায় শান্তি পাচ্ছি? দিয়েছিল। 19 শতক রোমান্টিক যুগ আর 20 শতক যান্ত্রিক যুগ। ফুল্ল জ্যোৎস্না পুলকিত বাসর ঘরের জায়গা দখল করেছে বস্তির পঙ্কিলতা। গাছের ফুলের জায়গা দখল করেছে কামানে কামানে ঠোকাঠুকিতে। দীনেশ দাসের কাস্তে কবিতা। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। শান্তি তো দিচ্ছে না, দিয়েছিল, তাও সেটা দুদণ্ডের। নাটোর, নাটোর বাংলাদেশের বৈষ্ণবদের পীঠস্থান। রানী ভবানীর স্মৃতিসৌধ বিজড়িত মন্দির আছে সেখানে, এবং সমান্তরালভাবে নাটোর কিন্তু বেশ্যালয়ের জন্য বিখ্যাত। তা সেটা রানী ভবানীর মন্দিরই হোক আর বেশ্যালয়ই হোক, আমি শান্তি পেলে তবেই তো বলবো যে আমি পেলাম। এটা আমার শান্তি নিয়ে কথা। কোনো ব্যক্তি যদি বেশ্যালয়কে শান্তি পায় তা সে যাবে। সমাজের সবাই কি ভাবলো কি দেখলো সেইটা ভাবতে গেলে তো দুদণ্ডেরও শান্তি পাওয়া যাবে না। আর কেউ যদি রানী ভবানীর সেই মন্দিরে গিয়ে শান্তি পায় দুদণ্ডের, বৌমা জ্বালিয়ে খাচ্ছে কোনো শাশুড়িকে, সেই যদি কোনো মন্দিরে গিয়ে দুদণ্ডের শান্তি পায়, আমি তো নিজে কখনো ঠাকুরতলা যাই না, তা সত্ত্বেও সেটাকে আমি সম্পূর্ণভাবে আমি সেটাকে সমর্থন করি। কারণ ওই ভদ্রমহিলা সে ওই মন্দিরের ওই দেওয়ালে ঠেস দিয়ে দুদণ্ডের শান্তি পাচ্ছে, সেই শাশুড়ি তার বৌমাটাকে জ্বালিয়ে খাচ্ছে। তাহলে দুদণ্ডের শান্তি দিয়েছিল, পাচ্ছি না কেন? সমসাময়িক সমাজ পরিবেশ। এই যে ছেলেমেয়েরা একটা কবিতা পড়তে গেলে, এইরকম উন্নত মানের একটা কবিতা পড়তে গেলে তোমাকে কতগুলো অ্যাঙ্গেল তোমাকে ওয়াকিবহাল হতে হবে। সে আমার কাছে বনলতা সেন কেন? দেখো, একটা মেয়ের একটা চোখ নেই, একটা মেয়ের তারই মুখের বাঁ দিকটা ঘা হয়ে গেছে। আমি একদিন একটা ব্যাচে বলছিলাম, তোমরা যদি বনফুলের অনুগল্প তাজমহল পড়ো, দেখতে পাবে যে একজন ভিখারি তার স্ত্রীর এই গালের একটা দিক পুরো ছেড়ে গেছে, ঘা হয়ে মানে গলে গেছে। ও হসপিটালে চিকিৎসা করাতে নিয়ে এসছে। তো হসপিটালে যে সমস্ত রুগীরা আছে, যে সমস্ত স্টাফেরা আছে, তারা প্রত্যেকেই ওর এই দুর্গন্ধের জন্যে তারা একদম বলে হসপিটাল থেকে বের করানোর ব্যবস্থা করলো। তো ডাক্তারবাবু ভালো ছিলেন, তিনি বললেন, ঠিক আছে, এতগুলো মানুষ যখন থাকতে দিচ্ছে না, না দিক, আমি চিকিৎসা করে যাব। ওই হসপিটালের সামনে গাছতলায় তুমি থাকো। গাছতলায় সে রইল স্ত্রীকে নিয়ে। একদিন ডাক্তারবাবু কল থেকে ফিরছেন, বাইরে কোনো কলে গেছিলেন, তো তিনি ফিরছেন, তখন বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরে। তখন দেখছেন সেই ব্যক্তিটি তার একটি চাদরকে গাছের একদিকে বেঁধেছে,
চাদরের দুই প্রান্ত, আর দুই প্রান্ত ধরে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে আর তার স্ত্রী নিচে আছে। তা ডাক্তারবাবু যখন গেলেন তখন দেখছেন যে ভদ্রলোক ভিজছে আর ওই চাদরটা ধরে আছে, আর তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন এদিকে তো গলে গেছে। সেই অবস্থাতে দেখলেন যে মেয়েটি হাসছে। এই যে মেয়েটির স্বামী ওই চাদর যে ধরে আছে, আর ওই মেয়েটি প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে, তার তার ক্যান্সার হয়েছে, গলে গলে যাচ্ছে, তো সে তার মাঝেও হাসছে। যদি অনুভব করতে পারো বুঝতে পারবে তোমরা কি কথা বললাম আমি। সে হাসছে। জানো, সেই রাত্রেই মেয়েটি মারা গেছে, কিন্তু দুদণ্ডের শান্তি নিয়ে গেছিল। আমাদের লাইফে এমন এমন হয়, বললাম যে 5টা বাচ্চা হয়ে যাবে, কিন্তু শান্তি হয়তো সে পায়নি, ঐশ্বর্য পেয়েছে। শান্তি জিনিসটা সম্রাট শাহজাহানও না পেতে পারে। তাজমহল বানালেই শান্তি পাওয়া যায় তা নয়। শান্তি আবার ভিখারি শাহজাহান পেতে পারে। সেই শান্তির তাকে স্যার আমি বুঝবো কি করে? তোমার অনুভব, তোমার ঐশ্বর্য নয়। ঐশ্বর্য দিয়ে কখনো শান্তিকে খুঁজে পাওয়া যায় না। শান্তিকে অনুভব দিয়ে বোঝা যায়। এত যন্ত্রণার মধ্যেও ওই ভিখারি শাহজাহানের স্ত্রী, সে কিন্তু দুদণ্ডের শান্তি পেয়েছিল। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তাহলে কোনো ব্যক্তি বেশ্যালয়ে গিয়ে যদি একটা বেশ্যার সঙ্গে 10 মিনিট কথা বলে সেই শান্তি পায়, তাহলে সে যাবে, আবার ওই শান্তির জন্য যাবে। আমরা শরৎচন্দ্রকে যেন ভুলে না যায়। পরের স্ট্যান্জে আসছি আমরা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিদিশা হচ্ছে এমন একটা শহর যেটি মধ্যপ্রদেশের একটি শহর এবং অতি মনোরম সৌন্দর্যময় শহর। সেই বিদিশা রাত্রিবেলায় সেই শহরের সৌন্দর্য লোকে দেখতে যেত। এত সুন্দর, এত মনোরম, উগ্র নয় কিন্তু বিদিশার সৌন্দর্য। তাহলে আমার বনলতা সেনের তার চুল, সেটা কার মতো? বিদিশার রাত্রির মতো। সেই চুলের মধ্যে যে পেলবতা, চুলের মধ্যে কোনো উগ্রতা নেই, চুলের মধ্যে যে একটা শান্তি, চুলের মধ্যে যে একটা আশ্রয়, সেইটাকে তুলনা করছেন বিদিশা নগরীর সঙ্গে। সেই নগরীকে দেখলে মানুষ বড় তৃপ্তি পেত মনের দিক থেকে। তাই বিদিশা নগরীর উল্লেখের মধ্যে আমরা বলবো যে সেই পবিত্রতা, সেই সৌন্দর্যময়তা, সেই দিকগুলি এখানে এসেছে। আর তার মুখ কেমন? না, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। শ্রাবস্তী নগরী হচ্ছে কারুকার্যের জন্য বিখ্যাত, শিল্পীর, যারা ভাস্কর্য শিল্পী, যারা চিত্রশিল্পী, সেই মূলত ভাস্কর্য শিল্পীদের কারুকার্যের জন্য বিখ্যাত হচ্ছে শ্রাবস্তী নগরী, যারা কিন্তু তাদের হৃদয়কে দিয়ে, তাদের তাদের ভালোবাসা দিয়ে তারা বিভিন্ন কারুকাজে কাজ করে। মনে হবে সেটা কোনো মেশিন নয়। আমি বনলতা সেনের মুখের মধ্যে সেই শ্রাবস্তীকে পাচ্ছি যেটির মধ্যে কোনো কৃত্রিমতা নেই। এই যে বললাম শিল্পীর কারুকার্য, যেখানে কিন্তু কোনো যন্ত্রের ব্যাপার নেই। আর বনলতা সেনের মুখের মধ্যে পাচ্ছি সেই লাবণ্য, যে লাবণ্য বিউটি পার্লার থেকে কেনা নয়, যে লাবণ্য কেয়া শেঠের নয়, যে লাবণ্য সেটি শ্রাবস্তীর সেই শিল্পীদের তাদের মনন, তাদের হৃদয় দিয়ে রাঙানো সেই কারুকাজের যে ক্ষেত্র, যেন দুর্গের রহস্যময় কোনো শিল্পী বনলতা সেনের সেই মুখকে যেন সেই কারুকাজ করেছে। কোন শিল্পী
যে শিল্পীকে, আধুনিককালের কবি তো দেবতা বলা যাবে না, কোনো শিল্পী, দুর্গেয় রহস্যময় কোনো শিল্পী বনলতা সেনের এই মুখটিকে সুন্দর কারুকাজ করেছে। যেমন শ্রাবস্তী নগরের শৈল্পিক কারুকার্যের জন্য শ্রাবস্তী নগরীটা কে দাঁড়িয়ে দেখতে হবে। তার পিছনে তো নিভৃতে সে শিল্পীদের কারুকার্য ছিল। শ্রাবস্তী নগরী যখন মানুষ দেখে তখন কি শিল্পীদেরকে দেখতে পায়? আর বনলতা সেনের মুখকে দেখে কবি যখন মুগ্ধ হচ্ছেন তখন তো সেই দুর্গেয় রহস্যময় সেই শিল্পীকে দেখতে পাচ্ছেন না, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, অতি দূর সমুদ্রের পর, এটা একটা উপমান, অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা উপমান। অতি দূর সমুদ্রের পর, অনেক দূরে সমুদ্র, যেখান থেকে নাবিক কোনো রকম ভাবে স্থলভূমি দেখতে পাচ্ছে না, সেজন্য অতি দূর, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। অনেক দূরে, বললাম স্থলভূমি থেকে বা ভূখণ্ড থেকে অনেক দূরে সমুদ্রের উপরে যে নাবিক দিক হারিয়ে ফেলেছে, সেই নাবিক তো মৃত্যুর জন্য প্রহর গুনছে, সেই নাবিক তো তার প্রতিটা ক্ষণ হচ্ছে যে এরপর কখন মৃত্যু আসবে। তা সেই নাবিক হঠাৎ হঠাৎ যদি চোখের সামনে দেখতে পায় কোনো সবুজ দ্বীপ, তাহলে সেই নাবিকের, সেই মৃত্যুর দরজায় পৌঁছে যাওয়া সেই নাবিকের কেমন আনন্দ হয়, সেই নাবিকের মতো আনন্দ হচ্ছে এই প্রেমিকের। কারণ চারিদিকে শুধু ফেনা আর ফেনা, সে দিশাহারা, সে ক্লান্ত, তার মানে সে টিকে আছে, তার বেঁচে থাকার যে রসদ সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে তার অবস্থা নাবিকের মতোই। নাবিক তো মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে, আর এই ব্যক্তি তো এই জীবন চায় না, অথচ এই জীবনের সঙ্গে তাকে থাকতে হচ্ছে। নাবিক কি সমুদ্রের ওই শুধু জল আর জল, যেখানে স্থলভূমি দেখতে পাচ্ছে না, সে বাঁচবে কি করে? আর এই ব্যক্তি চারিদিকে ফেনা ফেনা ফেনা, সেই ফেনার মধ্যে বাঁচবে কি করে? তাই এই ব্যক্তি নিজেকে তুলনা করছে সেই নাবিকের সঙ্গে। কিন্তু সেই নাবিক হঠাৎ যদি দেখতে পায় সবুজ দ্বীপ, তার তখন কেমন আনন্দ হয়। ঠিক সেই রকম নাবিক যেমন সবুজ দ্বীপ দেখে আনন্দ পেয়েছে, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, কোন একটা দ্বীপ দেখলো যেখানে দারুচিনি আছে, দারুচিনি টকঝাল মিষ্টি, দারুচিনি আমরা সবাই জানি। সেই দ্বীপের ভিতর দারুচিনিকে যখন সে দেখলো, তখন তার কেমন হলো? সে দ্বীপ পেল, সে দারুচিনি পেল, তেমনই দেখেছি তারে। তাহলে উপমেয়টাকে আমি, উপমানকে নাবিক, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? এই যে বলেছে সে অন্ধকারে, তাহলে চারিদিকে তো ফেনা, তাই তো অন্ধকার। ওই মেয়েটি অন্ধকার নয়, ওই বনলতা অন্ধকার নয়, বনলতা চারিদিকে অন্ধকারের মধ্যে আলো। তাই কবি বলছেন অন্ধকারে, সে অন্ধকার নয়, সে ওই অন্ধকার থেকে যেন তার জীবনে একটা আলো। তাই অন্ধকার শব্দটা মনে রাখবে নেগেটিভ, আর সে মানে বনলতা সেন হচ্ছে পজিটিভ। চারিদিকে নাবিকের কি ছিল? জল আর জল, নেগেটিভ। আর হঠাৎ দেখলো সবুজ দ্বীপ, পজিটিভ। কবি চারিদিকে অন্ধকার,
আর তার মাঝখানে দেখলো, কানে শুনলো, দেখলো তাকে। এতদিন কোথায় ছিলেন? প্রেমিকের প্রতি প্রেমিকার, প্রেমিকের প্রতি প্রেমিকার যে সম্ভ্রম, যে শ্রদ্ধা, প্রেমিকের প্রতি প্রেমিকার যে সৌজন্যবোধ, প্রেমিকের প্রতি প্রেমিকার যে শ্রদ্ধাবোধ, ছিলেন শব্দটির মধ্য দিয়ে সেই শ্রদ্ধার ভাবটি ব্যক্ত। ছিলে নয়, ছিলি নয়। মনে রাখবে, আমরা যারা দিনের পর দিন যারা উচ্ছৃঙ্খল হচ্ছি, দেখবে উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খলপনাই বলে একে, উচ্ছৃঙ্খল, সেখানে দেখবে প্রেমিককে তুই বলে সম্বোধন করছে। কেমন? আসলে এই প্রেমিককে তুই বলা, তার মানে প্রেমিক সে আলাদা করে তাকে আমি যে সম্মান দিচ্ছি, এই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কেমন? তুমি বলবে, কেন স্যার, এটা কি অসুবিধা আছে? অসুবিধা এটাই, আসলে শুদ্ধ নির্মল প্রেম যখন জাগে, তখন একটা অন্তত তুমি যে আমি তাই এটা হয় না। ঠিক আছে? মনে রাখবে, চাঁদের সঙ্গে আমাদের একটা অন্তত প্রাচীর আছে বলেই আমাদের চাঁদ দেখার জন্য এত আকুলতা। তোমার বাড়ির সঙ্গে পাশের বাড়ির মাঝখানে একটা প্রাচীর আছে বলেই ওই পাশের বাড়ির যে মালতী, সেই মালতীকে অন্ততপক্ষে মালতী ঘর থেকে বেরোবে, তখন ওই একবার যদি দেখা যায়, সেই অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া। এখন মালতী যদি তোমার মুখের কাছে এসে সবসময় বসে থাকে আর তোমাকে 10 বার করে পদাঘাত করে, তাহলে মালতী আর তোমার মাঝে যে একটা স্পেস, মালতী আর তোমার মাঝে যে একটা গ্যাপ থাকা দরকার, যার মধ্যে রোমান্টিসিজম আসে। মনে রাখবে, বিভিন্ন সিজম যে আছে, ঠিক আছে, যে বিভিন্ন ইজম যে আছে, সেই ইজমগুলো আমরা বলবো, সেগুলো তো এক একটা আমাদের জীবনের দিক। তাহলে প্রেমিকের সঙ্গে প্রেমিকা বলছে আমরা রোমান্টিক সম্পর্কে আসি, অথচ প্রেমিকা প্রেমিককে লাথি মারছে, তুই বলছে, তাহলে এটা আমরা শুধু মুখে বলছি। কেমন? চাঁদ যদি তো ওপর থেকে চলে আসে, নিয়ে তোমার বাড়িতে এসে চাঁদ যদি সে বাথরুম পরিষ্কার করে, তাহলে নিশ্চয়ই চাঁদের প্রতি, ছাদে উঠে চাঁদের দিকে তাকানোর কোনো মানে হয় না। ঠিক আছে? দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তাহলে সে তো বলবেই, এতদিন কোথায় ছিলেন? ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। অসাধারণ চরণ, বাংলা সাহিত্যের অসাধারণ একটি লুপ্তোপম অলঙ্কার উদাহরণ। উপমেয় পাখির উপমেয় বনলতা সেনের চোখ আর উপমান পাখির নীড়। মনে লাগবে, বনলতা সেনের চোখের সঙ্গে পাখির নীড়ের কোন রকম এখানে বাহ্যিক কোন রকম ভাবে সাদৃশ্য আনা হয়নি। জীবনানন্দ অনেক গভীরে গিয়ে এই সাদৃশ্যকে উপলব্ধি করেছেন। সেটা হচ্ছে, পাখি সারাদিন সারাদিন সে নিজের কাজে থাকে, সারাদিন খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়ায়, কিন্তু পাখির মন পড়ে থাকে কোথায়? বাসার দিকে। কারণ সেখানে পাখির ভালোবাসা আছে। তাহলে পাখি যেখানেই যাচ্ছে, দেখবে সে ঠিক খুঁজে খুঁজে তার এই বাসাটিকে সন্ধ্যাবেলায় বের করছে, নিয়ে সেখানে ফিরে যাচ্ছে। কেন? না, পাখি যে জায়গাগুলো খাবারের সন্ধান করছিল, সেগুলো তো তার কোনো ভালোবাসা নেই। তাহলে ভালোবাসাটা কোথায়? যার সঙ্গে ছিল না সারাদিন, তার প্রতি টানের জন্যই সন্ধ্যাবেলা তার কাছে ফিরে গেল। ঠিক সেই রকম কবিও দীর্ঘদিন পর কার কাছে ফিরে এসেছেন? তাঁর কাছে,
কারণ সে আপনি আদেশ করছে, মানে তার সঙ্গে কবির সকাল বিকাল সম্পর্ক নয়। তাই সে বলছে এতদিন কোথায় ছিলেন, আর কবি কেন ফিরে এলেন? না, পাখির নীড় পাখির যেমন ভালোবাসার আশ্রয়, আর এই বনলতা সেনের চোখ, তার যে গভীর গভীর যে অর্থ সেই চোখের গভীর যে টান, সেই চোখের ভিতরের যে আন্তরিকতা, সেই চোখ হতে পারে গুগলিপনা, সেই চোখ হতে পারে সে খেন্দি পেচির, কিন্তু তার কাছে সেই চোখ মনে রাখবে অনেক গভীর। এটা 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 দৃশ্যগত নয়। আমাদের রাস্তাঘাটে দেখবে অনেক সুন্দরী মেয়েরা হেঁটে যায়, তাদের চোখ, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের চামড়ার দিকে যারা তাকিয়ে থাকে, তারা মনে রাখবে, তাদের তাকানো দেখে সেই মেয়েগুলি আবার ভাবে যে আমার দিকে তারা তাকাচ্ছে। আমি এখানে বলবো সেই মেয়েগুলিকে, তোমাদের দিকে তাকায়নি, আসলে তোমার ওই চামড়ার দিকে তাকাচ্ছে, অর্থাৎ বস্তুর দিকে তাকাচ্ছে, তোমার সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। যেদিন তোমার চামড়ার ভাঁজ পড়ে যাবে, যেদিন চোখগুলি তোমার সেই কঠোরগত হয়ে যাবে, সেই দিন যদি কোনো ছেলে তোমাকে সেই রকমই মুগ্ধ হয়ে তাকায়, জানবে এই আমার প্রকৃত প্রেমিক। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম পাখির নীড় কেমন দেখতে, আর সেই রকম দেখতে বনলতা সেনের চোখ এটা নয়। পাখির নীড়ের ভালোবাসা আর বনলতা সেনের প্রতি তার ভালোবাসা, এই নিরিখে একটা সাযুজ্য এবং উপমা এসেছে, যেখানে পাখির নীড় উপমান, বনলতা সেনের চোখ হচ্ছে উপমেয়। ভালোবাসার তার নির্মলতা, পবিত্রতা, ভালোবাসার শ্রদ্ধাবোধ, ভালোবাসার গভীরতা এর মধ্য দিয়ে ব্যক্ত। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। কবিতা সরে যাবে এবার, অর্থাৎ আমি এবার কবিতার অন্য ব্যাখ্যা করব। মনে রাখবে, জন্ম এবং মৃত্যু, অর্থাৎ এই স্তবকে কবি দেখাবেন মৃত্যু চেতনা এবং তাকে অতিক্রম করা, মৃত্যু চেতনা এবং তাকে অতিক্রম করা, এই দুটো দিকে স্তবকে তুমি দেখতে পাবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, কি অপূর্ব একটা চরণ। ছেলেমেয়েরা, আমি পড়ানোর পর নিজে আবার পড়বে, অনুভব করবে, দেখবে কি কি অপূর্ব একটি চরণ। সমস্ত দিনের শেষে দেখো, আমাদের দিনগুলো দেখো এগিয়ে যাচ্ছে না। আজকে চায়নার এখন কত হবে, চায়না এখন, ওর এখন কটা বাজছে, এখন চায়নার হয়তো হয়তো চায়নার এখন 11টা বাজছে, হয়তো নেহার 12টা বাজছে, হয়তো তিলোত্তমার তার 1টা বাজছে, আর আমার কটা বাজছে এখন। আমার দিনটা চায়নার থেকে নিশ্চয়ই এগিয়ে গেছে। এইভাবে তো আমাদের দিনগুলো কি হচ্ছে, আস্তে আস্তে বিকেলের দিকে এগোচ্ছে। দেখো, যেদিন তুমি জন্মেছ সেই দিন থেকে শুরু হয়েছে কিন্তু ওই বিকেলের দিকে যাত্রার। আমরা দর্শনটা বুঝতে হবে জীবনের। যেদিন তুমি জন্মেছ তারপর থেকেই শুরু হয়ে গেছে ওই বিকেলের দিকে যাত্রার, অর্থাৎ সূর্যটা অস্ত যাবে তোমার জীবনে। তাই সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এখানে কিন্তু ওই সূর্য অস্ত যাচ্ছে এই সন্ধ্যা নয়, এই সন্ধ্যা হচ্ছে আমাদের আমাদের সন্ধ্যা নামবে, অর্থাৎ আমরা মৃত্যুর প্রান্তে পৌঁছে যাবই। এখানে যতজন আমরা পড়ছি বা পড়াচ্ছি, আমরা প্রত্যেকেই কিন্তু মনে রাখবে সন্ধ্যায় পৌঁছাবো, এবং সেটি আসবে শিশিরের শব্দের মতন। শিশির যখন পড়ে তখন কোনো আওয়াজ হয় না, শিশিরে কোনো শব্দ হয়। আর তুমি দেখো, তোমার অজান্তেই অজান্তেই ঠিক ওই শিশির পড়ার যেমন শব্দ নেই, সেরকম তুমি দেখো অজান্তেই আস্তে আস্তে
পৌঁছে যাচ্ছ দেখো কোন দিকে? মৃত্যুর দিকে। সেই জন্যে আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াটাকে শিশির পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানো শিশির পড়লে তারপর দেখতে পায়। আর আমি একদিন দেখছিলাম যে আমার চুলগুলো চলে যাচ্ছে। চলে যাচ্ছে না গেল, গেল। আমার চামড়াগুলো যেন ভাঁজ খেয়ে যাচ্ছে। ভাঁজ খেয়ে যাচ্ছে নয়, ভাঁজ খেয়ে গেল তারপর দেখতে পাচ্ছি। তার মানে এই যে শিশির পড়েছে তারপর দেখতে পাচ্ছি আমি। যদি ভাঁজ খাওয়ার সময়ে আমাকে একটা জানান দিত আমি বুঝতে পারতাম। আসলে ভাঁজ খেয়ে গেছে তারপর আমি দেখতে পাচ্ছি। ঠিক শিশির পড়ার মতো। এইভাবেই আমরা প্রত্যেকেই দেখবে আমরা আস্তে, আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যের দিকে। ঠিক সেই জীবন প্রণালীটিকে কবি একটি চরণের মধ্য দিয়ে অসাধারণ একটি ছবি ফুটিয়ে তুললেন। শিশিরের শব্দের মতন। শিশির আবার শব্দ হয়। কখনো দেখাতে পারবে শিশির পড়া শব্দ হয়েছে? আর তুমি দেখাতে পারবে যে তুমি যে অ্যার আ তুমি যখন বুড়ি হয়ে যাবে তখন বুড়ি হয়ে গেলে সেইটাই দেখতে পাবে। বুড়ি হয়ে যাচ্ছ তুমি কি দেখাতে পারবে আমাকে কোনোদিন? যে স্যার আমি বুড়ি হয়ে যাচ্ছি, দেখাতে পারবে না। গেলে সেইটাই দেখাতে পারবে। কেমন? তো সন্ধ্যা আসে, জীবনের সন্ধ্যা। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। ডানার রৌদ্রের গন্ধ। দেখো রোদের আবার গন্ধ। রোদের কখনো গন্ধ হয়? হ্যাঁ হয়। হয়। জীবনানন্দের কবিতা তো। সেখানে মনে রাখবে দৃশ্যের মধ্যে তিনি গন্ধ দেখাচ্ছেন। ডানা রৌদ্রের গন্ধ। জানো রোদ, রোদ, রোদ মানে এই যে তুমি নেচে বেড়াচ্ছ, খেলে বেড়াচ্ছ, ছুটে বেড়াচ্ছ এটাই তো রোদ। আর এই রোদ তোমাকে একদিন মনে রাখবে দি এন্ড করে বেরিয়ে যেতে হবে। ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। মানে চিলকে ফিরে যেতে হবে। চিলকে কোথায় ফিরতে হবে স্যার? বাসায়। আমরা তো সবাই এসেছি বাসা থেকে বাইরে চড়তে। আমরা সবাই তো এসেছি। গ্রিন রুম থেকে স্টেজে অভিনয় করতে। গ্রিন রুমটাই তো আমাদের বাসা। যাত্রা যাওয়ারা যারা অভিনয় করে তাদের দেখবে মূল লোকগুলোকে তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে গ্রিন রুমে গিয়ে। তারা দেখবে রংচং মেখে দেখবে কেউ বাবা সেজেছে, ছেলে সেজেছে, নাতি সেজেছে। সেটা স্টেজেতে। গ্রিন রুমে সেজে বেরুলো। কিন্তু গ্রিন রুমে গিয়েই তো আবার রংচংগুলো সব মুছে ফেলবে। তাহলে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। আমরাও সে রৌদ্রের গন্ধ মুছে ফেলে চলে যাব চিলের মতো। আমাদের জীবন এখন কি রোদ? তোমাদের জীবন প্রখর রোদ, আমার জীবনে রোদ কমছে। সন্ধ্যের দিকে এগোচ্ছি। তাই রোদের উল্লেখ, তাই সন্ধ্যার উল্লেখ। ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। কারণ সন্ধ্যা আসছে। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পৃথিবীর সব রং নিভে গেলে সব রং নিভে যায় জানো? সব রং। আস্তে, আস্তে রংগুলো নিভে যাবে। সব রং নিভে যাবে। আস্তে, আস্তে হাঁটতে পারবো না আমি। আমি নিজেকে খুব ভালো করে চিনি। আমি চোখে আরো কম দেখব। এখনই কম দেখি। হাঁটতে পারবো না। এ পাশ থেকে ও পাশ হতে পারবো না। তাহলে পৃথিবীর রংগুলো আস্তে, আস্তে মুছবে। তার মানে সেই সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। সেই রোদ থাকবে না। যৌবন থাকবে না। যত অহংকারী হও না কেন তুমি। তুমি যৌবন নিয়ে যত তুমি সেই উদ্ভিন্ন যৌবন নিয়ে যত অহংকারী করো না কেন সেটা যাবেই। যাবেই। সব রং নিভে যায়। যখন নিভে যায় তখন পাণ্ডুলিপি করে আয়োজন। পাণ্ডুলিপি কি? পাণ্ডুলিপি মনে রাখবে লেখক লিখতে গিয়ে যে পাতাগুলোর উপর লেখেন সেই পাতাগুলোকে একসঙ্গে বলা হয় পাণ্ডুলিপি। তাহলে পাণ্ডুলিপি আয়োজন কখন করা হয়? পাণ্ডুলিপিটাকে গোটানো হয় কখন? যখন লেখকের লেখা কমপ্লিট হয়ে যায়। যখন লেখকের পাতার পর পাতা শেষ হয়ে যায় তখন পাণ্ডুলিপিটাকে আয়োজন করে। আয়োজন কেন? ছাপাখানায় নিয়ে যাবে বলে।
ছাপাখানায় নিয়ে যাবে পাণ্ডুলিপিকে, ছেলেমেয়েরা খুব সুন্দর করে অনুভব করে ওই জায়গাটা। আমরা আমরা আমাদের জীবন আমরা পাতার পর পাতা লিখে যাচ্ছি, দৈনিক দৈনিক আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই মনে রাখবে পাতার পর পাতা এগিয়ে যাচ্ছে। তারপর একটা সময়ের পর দেখবে এবারে পাণ্ডুলিপি গোটাতে হবে, যেহেতু সন্ধ্যা আসছে। তাহলে পাণ্ডুলিপি যে গোটানো হলো সেটা ছাপাখানায় পাঠাতে হবে। হ্যাঁ, ছাপাখানায় পাঠাতে হবে। তা পাণ্ডুলিপিতে আয়োজন হলো। পাণ্ডুলিপিতে একটা মাত্র সেট, অনেকগুলো পেজের একটা সেট পাণ্ডুলিপি, যেটা লেখকের হাতের লেখা আছে। তাহলে আমার এই জীবন একবারে শৈশব থেকে যৌবন হয়ে যে বার্ধক্যে এলো, এই জীবনটাই তো পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপিটা তো জীবনের শেষ প্রান্ত থেকে গোটাতে হবে এবার। তা সেইটা প্রেসে যে পাঠাবো, সেটা বই হয়ে যে ছাপানো হবে, তা সেই লেখাটা তো ভালো হতে হবে, সেই লেখাটা তো উন্নত হতে হবে, তবে তো লোকে পড়বে সেই বইটা ছাপিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিদিনের জীবনের পাতাগুলোকে এমন করে আমাদেরকে সৃজন করতে হবে যেন আমার এই পাণ্ডুলিপিটা ছাপাখানায় পৌঁছালো, আর এদিকে আমার দেহটা চলে গেল, অর্থাৎ মারা গেলাম। তো তখন তো সেই পাণ্ডুলিপিটা ছাপাখানা হয়ে যখন বেরোবে, তখন আমি যদি দৈনিক সেই মহান কাজগুলো করে যাই, তখন তো সেই বইটাই তো অনেক ব্যক্তি পড়বে। রবীন্দ্রনাথের বলাকা পড়বে, আমি কি একটা কাব্যগ্রন্থ লিখলে লোকে পড়বে? কারণ আমার তো সেই কবিতা লেখার মতো আমার নিজের স্ট্যান্ডার্ড নেই। তাহলে তুমি মরে যাওয়ার পর তোমার জীবনটাকে লোকে শ্রদ্ধা জানাবে মরে যাওয়ার 1000 বছর পর, মরে যাওয়ার 500 বছর পর? না। তাহলে ছেলেমেয়েরা মনে রাখবে পাণ্ডুলিপি প্রত্যেকেরই আছে, পাণ্ডুলিপি প্রত্যেকেরই আছে। বই আকারে ছাপানো, টাকা থাকলেই ছাপানো যায়। আর বইটা পড়ানো যায়, মামা কাকা মা বাবা জেঠা পড়ানো যায়। কিন্তু আমার রিলেটিভ বাদ দিয়ে, আমার আত্মীয় বাদ দিয়ে, আমার পরিজন বাদ দিয়ে দেশ থেকে দেশান্তরে মানুষ যখন ওই আমাকে শ্রদ্ধা আসনে বসাবে, তখনই তো সেটা কি হলো, প্রকৃত বই হলো না? তা কোন সে আচ্ছা আমরা প্রকৃত বই হব? আমি তো সবচেয়ে ভালো বুঝি। সেই জন্য তো এই লাইনটা বোঝাতে গিয়ে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমারও তো বই আছে, তাহলে আমিও তো বই লিখেছি। তা আমি যে বই লিখেছি সেটা কার বই? রাখাল বাগানের বই। ওরকম বই ড্রেনে পড়ে থাকবে। সবচেয়ে ভালো আমি বুঝি। আমি আধুনিক কালে কবিতা পড়াই, ছেলেমেয়েরা জানে যে আমি দারুণভাবে বুঝি সেই জায়গাটা। আমি খুব দারুণভাবে বুঝেও কথাটা বলছি। আমি আজ পর্যন্ত কোনোদিন আমার কোনো বইয়ের কোনোদিন প্রশংসা করিনি। কারণ আমি যে বইপত্র বের করেছি সেগুলো সাময়িক বিজনেসের জন্য। স্যার আপনি কি পারেন না চিরন্তন কোনো বই লিখতে? কি করে পারবো? পাণ্ডুলিপির দৈনিক যে পেজগুলো লিখবো, সেই পেজগুলো লেখার মতো আমার কি সেই প্রতিভা আছে? আমি কি সেই মহান মানসিকতার? তাহলে মনে রাখবে, একদিকে বই আকারে বোঝালাম, আর এইটা কিন্তু বই নয়। এটা হচ্ছে জীবনের প্রতিদিন মহান কার্যাবলী। তোমার দেহটা মরে গেলেও তোমাকে অমর বই আকারে রেখে দেবে। বলাকা চিরকাল মরবে না। 1916 সালে বলাকা বের হয়েছে। মনে রাখবে, গীতাঞ্জলি জীবনে মারা যাবে না। কিন্তু গীতাঞ্জলি যে ব্যক্তিরা আমরা পড়ছি সব মারা যাব। যদি আমরা আমাদের প্রতিদিনের সেই জীবনটাকে আমরা যদি মহৎ না করে তুলতে পারি। বলাকা যিনি লিখলেন তার দেহ চলে গেল, কিন্তু তিনি তার পাণ্ডুলিপিটাকে এমনভাবে প্রেসে পাঠিয়েছেন তৈরি করে, এমন এমনভাবে সেই মহৎ কার্যাবলীর মধ্যে এমনভাবে প্রেসে পাঠিয়েছেন যে তার সেই পাণ্ডুলিপিটা মনে রাখবে লাখো লাখো বই আকারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, চিরকাল থাকবে। তিনিই তো রবীন্দ্রনাথ। ছেলেমেয়েরা
পাণ্ডুলিপি নিয়ে দাদাগিরি করে কিচ্ছু হবে না। পাণ্ডুলিপি কার না নেই? তোমারও পাণ্ডুলিপি আছে, আমারও আছে, কিন্তু পাণ্ডুলিপিটা কতটা উন্নত মানের। আমার অপরিচিত মানুষ সেই পাণ্ডুলিপি থেকে বই হয়ে যাওয়া সেই বই পড়বে কিনা ভবিষ্যতে। পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। আর যখন এই পাণ্ডুলিপি আয়োজন করে তখন গল্পের তরে বয়স্ক লোকেরা দেখবে অতীতের কথা বলে, দেখবে বাড়ির ওই দাওয়াতে বসে আছে আর ইয়াং ছেলে মেয়েকে ডাকে, বলে এদিকে শোন, এ নাতি এদিকে শোন। কি বলে সে কোনো সময় তার প্রেজেন্ট অবস্থার কথা বলে না। সে কি বলে? গল্পের তরে। বুড়ো বুড়িগুলো কি বলে? এককালে ছিলাম রে, সে এক যুগ ছিল বুঝলি, ও জল চিবিয়ে খেয়েছি রে, এই লোহা চিবিয়ে খেয়েছি রে, তোদের বয়সে সব খেয়েছি রে, করেছি রে। গল্প বলছে, গল্প কবেকার? অতীতের। প্রেজেন্ট কই? নেই তো, পাণ্ডুলিপি গোটানো হয়ে গেছে তো, প্রেজেন্ট কই? আর তো লেখা হবে না, শেষ হয়ে গেছে। যখন সে পুরনো গল্পগুলো বলে বুড়ো বুড়িরা, তখন তাদের মুখ চোখগুলো কেমন হয়ে যায় না, মুখ চোখগুলো দেখলে তোমরা নিবিড় ভাবে দেখলে দেখতে পাবে জোনাকি যেমন অন্ধকারের মধ্যে আলো বিচ্ছুরিত করে, আলো বিচ্ছুরণ ঘটায়, সেরকম সেই বৃদ্ধ বৃদ্ধাদের চারিদিক অন্ধকার, তার মাঝেই সেই পুরনো গল্প বলতে গিয়ে তাদের মুখ চোখ সেই জোনাকির আলোর মতো আলোকিত হয়। সেই জন্য জোনাকির রঙে ঝিলমিল, জোনাকি হচ্ছে উপমান। আর ওই বয়স্ক লোকদের মুখগুলো পুরনো গল্প বলতে গিয়ে, প্রেজেন্ট অবস্থায় নয়, পুরনো গল্প বলতে গিয়ে যে আলোময় হয়ে ওঠে, সেইটাকে তুলনা করাচ্ছে কার সঙ্গে? জোনাকির সঙ্গে। সব পাখি ঘরে আসে, সব পাখি ঘরে আসে, সব যাত্রার অভিনেতা অভিনেত্রীরা গ্রিন রুমে ঢুকবেই। তোমরা যারা যাত্রার সঙ্গে সম্পর্ক আছে তারা খুব ভালো করে জানো, আমি খুব নিবিড় ভাবে যাত্রাকে অনুভব করেছি। আমি নিজেই হয়তো যাত্রা করতাম, ফলে আমি গ্রিন রুমকে খুব ভিতর থেকে দেখেছি। কেমন সব পাখি ঘরে আসে, সব যাত্রার অভিনেতা অভিনেত্রী গ্রিন রুমে ঢুকবে, নিয়ে সব কি করবে? চুলটা সরাবে, পাকা দাড়িগুলো খুলবে। তার মানে স্টেজে যেগুলো ছিল এগুলো নয়, না, তার মানে ফেরো, চলো কোথায়? বাসায়। সব পাখি ঘরে ফেরে, তাহলে আমরা এগুলো ঘরে নেই না, এগুলো তো মোহ। একটি শব্দ বললাম, মোহ। আমি যে ঘরে বসে ক্লাস নিচ্ছি এটা মোহের ঘর। এই ঘরে যেদিন আমি মারা যাব, সেই দিনে আমি যদি তার আগে একটা অডিও রেকর্ড করে রেখে দিই যে আমি মরে যাওয়ার পর 10 দিনে দেখো, আমি অডিও রেকর্ড, সেই রেকর্ডটা যদি আমি মরে যাওয়ার পর চালানো হয় বারবার, আমার বাড়ির লোকগুলো ঝাঁটা পেটা করে তাড়াবে আমাকে এখান থেকে। স্যার তাড়াবে মানে ঝাঁটা পেটা করে আমাকে পুড়িয়ে দেবে, এ আমি জানি। আমার বাড়ির লোকগুলো ঝাঁটা পেটা করে তাড়াবে আমাকে, একটা দিন আমাকে রাখবে না আমার বাড়িতে। কত কষ্টকর জানো এগুলো ভাবলে? একবার ভাববে, দেখবে একবার, যেটাকে আমার বাড়ি বলছে, ওটা মোহ, কিচ্ছু নয়, জাস্ট একটা স্টেজ। ওই স্টেজ থেকে নামতেই হবে, কারণ ওই স্টেজটা প্যান্ডেলওয়ালার, নামতেই হবে। তোমার রোল শেষ হয়ে গেলে তোমার ডাইরেক্টর এমন দেবে না তোমাকে, ডাইরেক্টর আছে না, ডাইরেক্টর থাবড়া মেনে তোমাকে নামিয়ে দেবে স্টেজ থেকে, ডাইরেক্টর আছে না। তো দেখবে বাড়িতে লোক মারা গেলে বাড়ির লোকগুলো কি করে, দারুণ কাঁদে। খুব কান্না দেখেছি আমি, প্রচুর কান্না দেখেছি, এবং বলে বাঁচব না গো, তুমি ছাড়া বাঁচব না গো, তুমি কোথায় গেলে গো, খুব কাঁদে। তো আমার বারে বারে মনে হয় যে বাড়ির লোকগুলোকে বলি, তো ওকে ছাড়া যদি বাঁচবে না, চলো তোমাদেরকে পুড়িয়ে দিই, কিন্তু কেউ যায় না জানো, বলে তোমাকে ছাড়া বাঁচবো না। আবার এটাও দেখেছি যে মেয়েটা যে ছেলেটিকে ভালোবাসে প্রচন্ড, ভালোবাসাবাসির ক্ষেত্রে বলে দিই আমি তোমাদেরকে, মোহ কতটা দেখো একবার। যে মেয়েটি যে ছেলেটিকে ভালোবাসে প্রচন্ড, ইয়াং ছেলে মেয়ে, সেই মেয়েটি বাবাকে বলছে, বাবা ওকে ছাড়া বিয়ে করবো না, আমি মরে যাবো, তাও আছে মরাবে, মেয়েটি কিন্তু মরেই যাবে না পেলে। স্যার এই যে রয়েছে স্যার প্রকৃত ভালোবাসা না, ওটা আবেগ।
ফালতু সব, ও আবেগ, ওকে ছাড়া বাঁচবো না। এমনও হতে পারে রেলে মাথা দিয়ে দেবে, সে দিয়েছে, আমার স্টুডেন্ট দিয়েছে রেলে মাথা, যে দিয়েছে তার আবেগ গেছে। 7 দিন ধরে যদি আমার কথা শুনতো তাহলে সে রেলে মাথা দিত না। হঠাৎ আবেগ জন্মেছে, আবেগ, আমি মরে যাব, রেলগাড়ি যাচ্ছে, মাথা দিয়ে দিল, গায়ে আগুন ধরিয়ে নিল। খেয়াল রাখবে, মনে রাখবে, সেই মেয়েটির, এটা এটা অনেক অনেক দূরদৃষ্টি থাকতে হবে তোমার। দার্শনিক তত্ত্বে দেখো, সেই মেয়েটির সঙ্গে সেই ছেলেটির বিয়ে হলো, ভাবো এবার, বিয়ে হলো, বাবা বিয়ে দিতে বাধ্য হলো, ওই মেয়ে বলেছে আমি মরেই যাব। এমনকি সে মেয়ে বিষও খেয়ে নিয়েছিল, তারপরে ওই ওয়াশ টস করিয়ে মেয়েটাকে বাঁচালো। তাহলে স্যার এই তো স্যার, ওকে ঠিক আছে, ওটা আবেগে বিষ খেয়েছে। মেয়েটির সঙ্গে ছেলেটির বিয়ে হলো, বিয়ের পর সন্তান সন্ততি হলো, তারপর নাতিপুতি হলো, নাতির বিয়ে হলো, তারপর তার বর মারা গেল। সেই বরকে উঠোনেতে জড়িয়ে ধরে কাঁদছে, ওগো তোমার জন্য আমি বাবার সঙ্গে কত লড়াই করেছিলাম গো, ওগো তুমি ছাড়া আমার দুনিয়াতে কিচ্ছু নাই গো, ওগো তোমার আগে আমার কেন মরণ হলো গো। একবার বলছে না যে ওগো চলো গো তোমার সঙ্গে আমি চলে যাই গো, না, বলে না। বা বললেও তারপর যদি তাকে যদি তুলে নিয়ে গিয়ে বলি চলো তাহলে তোমার যখন এত ইচ্ছা, সে বলবে আমাকে ছেড়ে দাও গো, আমি যাব না গো। ব্যতিক্রম মাদ্রি হতে পারে, ব্যতিক্রম আলাওলের, ব্যতিক্রম আমাদের লোরের সেই আবেগময়ী, বা নিজেদেরকে ভাবছে আমরা ওই স্ত্রী ভেবে 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 আলাওল তো স্ত্রী করে দিল না, ঠিক আছে। একটা বউকে ছেড়ে আলাওল বনের মধ্যে গিয়ে অন্য একটা মেয়ের ফটো দেখে তার বর আছে তার সাথে তুলে নিয়ে পালিয়ে এলো, বনে তার বরকে মেরে দিয়ে লোর স্বচ্ছন্দে তাকে নিয়েছিল। তারপর সেই বউটি কেঁদে কেঁদে তারপর কোন রকম ভাবে সন্ধান করিয়ে তারপর সেই বরকে ফিরে পেল। তা সেই বউটি যখন স্বামীর চিতায় পুড়ে মরতে যায়, তখন আসলে সে অন্ধ প্রথাকে কি করছে, অনুসরণ করছে, আর কিচ্ছু নয়। তার সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্কই নেই। থাকলে কখনো স্বামী অন্য মেয়ের সঙ্গে বছরের পর বছর ঘর করে প্রচন্ড তপন বলে একটা ছেলে জন্ম দিত? মনে রাখবে কি কথাগুলো বললাম আমি। অন্ধ প্রথা, অন্ধ প্রথার জন্য দেখবে অনেকে জিভেতেও দেখবে বান ফোড়াবে, ফোড়াবে জিভেতে বান, আমার তো সব জায়গায়, ঠিক আছে, জিভেতে বান ফুরিয়ে দেবে, ঠিক আছে। কেউ দেখবে অন্ধ প্রথার জন্য পিঠেতে দেখবে দেখবে কাঁটা কাঁটা, বুকে কাঁটা, কাঁটার ঝোপের ওপর লাফ মারছে, বুকে কাঁটা গিয়ে লাগছে। অন্ধ প্রথা, সব গেছে অন্ধ প্রথায়, ঠিক আছে, আবেগ এসছে। তো যার আবেগ নেই সে তো জানো এই কাঁটাটা ঝাঁপ দিলে শুধু বুকে কাঁটাই লাগবে, আর কিছু হবে না, ঠিক আছে। তাহলে সব পাখি ঘরে আসে, সব পাখি ঘরে যায়, সব পাখি ঘরে ফিরবে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন। নদী, নদী, আমি যতবার পুরী গেছি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, একদম ভোরবেলায়, আমি যতবার পুরী গেছি আমি একা একদম পুরীর ওই সামনে একটা নদীর মোহনা আছে, ওখানে গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে আমি দেখেছি এই লাইনটিকে, এই চরণটিকে। জীবনানন্দ এমন আমাকে টেনে নিয়ে গেছে যে পুরীর ওই মোহনাতে আমাকে যেতেই হবে এবং একা যেতে হবে। আমি গিয়ে দেখেছি যে নদী আসছে, নদী এসে সে নদী জলে নেমেছি আমি। পুরীর সমুদ্রে তুমি সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাবে, প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার যেতে হবে, হেঁটে হেঁটে যাবে, বালি ধরে হেঁটে হেঁটে যাবে তুমি তার সৈকত ভূমি ধরে। দেখবে নদীর জল আসছে, সে জলে নামতে পারো, তুমি কোনো অসুবিধাই নেই। জলে নামবে, দেখবে সেই জল তোমার পায়ে লাগছে, জল যাচ্ছে সমুদ্রের দিকে, জানো। তারপর দেখছি আর জল আমি খুঁজে পাচ্ছি না, নদীর জল রয়েছে, নদীর জল সমুদ্রের তার সঙ্গে গেল, তার সঙ্গে মিশলো, ব্যাস নদীর জল দেখতে পেলাম না। সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন, তখন আমি আমাকে দেখতে পেলাম। নদীর প্রাথমিক গতি আছে, নদীর মধ্যগতি আছে, আমি নদীকে দেখতে পাচ্ছি, কিন্তু নদী কখনো চওড়া হচ্ছে, নদী কখনো গতিময় হচ্ছে, নদী কখনো মন্থর হচ্ছে, তা আমরা তো হচ্ছি। আমরা কখনো সরু, কখনো মোটা,
আমরা কখনো শোষণ করছি কেউ, কেউ আবার দান করছি। নিয়ে তারপরে আমাদের কি হচ্ছে? তারপর তো একটা সময় আমরা সমুদ্রে মিশে যাচ্ছি। আমরা শ্মশানে গিয়ে পুড়ছি না? আমরা সেই সমাধিতে যাচ্ছি না? তা সমাধিতে গিয়ে তুমি কি সমাধিতেই থাকছো? মনে রাখবে, নদী যখন সমুদ্রে মিশে যায় তখন নদীর কোনো চিহ্ন তুমি পাবে না আর। আস্তে, আস্তে দেখবে নদীটা নেই। সমুদ্রের জলের মধ্যে মিশে গেছে। আর তুমি যখন শ্মশানে পুড়বে, আমি আমাদের ক্ষেত্রে ভালো বলতে পারবো। তুমি যখন শ্মশানে পুড়বে তখন দেখবে ২ দিন পর শ্মশানে গিয়ে দেখবে তুমি বৃহৎ ওই সমুদ্র, মাথার উপরে তো আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তুমি কি হয়ে গেছো? মিশে গেছো। নয়? এটা অন্যের মৃত্যুর পর শ্মশানে যে পুড়ছে সেইটা একদিকে অনুভব করবে। আর ওই পুরীর সমুদ্রে নদী এসে নদীর জল যে সমুদ্রে মিশছে সেইটা থেকে নিজেকে বুঝতে পারবে যে তোমারও কিন্তু মনে রাখবে শৈশব ছিল, নদীরও প্রথম গতি ছিল। তোমারও কিন্তু যৌবন, নদীরও মধ্যগতি। আর তোমারও বার্ধক্য, নদীর যে তার যে শেষ গতি, নিম্ন গতি, সেখানে দেখবে একটা পাথর পড়ে থাকলে নদী দেখবে সেটাকে ঠেলে যেতে পারে না, পাশ দিয়ে চলে যায়। বৃদ্ধ বয়সে দেখবে মানুষের অবস্থাগুলো দেখবে নদীর শেষ গতির মতো। আর তারপরেই মানুষের মৃত্যু হয়। সমুদ্রে মিশে গেল নদী। সমুদ্র মিশে গেল, তাকে পেলে না। তাহলে কি স্যার, তাহলে কি এই লেনদেন লেনদেন শেষ হবে? লেনদেনওয়ালারা সব শেষ হবে। এখানে যতজন ক্লাস করছি হয়তোবা আমাদের নদীগুলো সব শেষ হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকে হয়তো লেনদেন সর্বস্ব। স্যার লেনদেন মানে? আমরা হিসেবটাকে বড় করে নিয়েছি। আমি হেদোকে বিয়ে করব না। যদি চাকরি পায় হেদোকেই বিয়ে করব। যদি হেদো চাকরি না পায় আমি মেধোকে বিয়ে করব। আমি প্রাইমারি স্কুলে চাকরি করব না, আমি কলেজে পেয়ে গেছি। বলো না, কে হিসেব করে চলে না? আমি সরকারি হসপিটালে, ওই গ্রামে হসপিটালে ডাক্তারি করতে যাব না। আমি তার জায়গায় ওই প্রাইভেট নার্সিং হোমে ডাক্তারি করব, অনেক টাকা বেশি পাবো। কত বড়, বড় ডাক্তার। বলো না, হিসেব কি করে না? আমাদের জীবনগুলো লেনদেন সর্বস্ব। যাদের জীবন এইভাবে লেনদেন সর্বস্ব, তারা সমুদ্রের সঙ্গে মিশে গিয়ে তারা আর অনুভবেও থাকবে না। আর যাদের জীবনগুলো মহৎ ক্ষেত্রের মধ্যে নিবিষ্ট, মহৎ ক্ষেত্রের মধ্যে তারা সঁপে দিয়েছে, তাদের জীবনগুলো বস্তুগতভাবে নিশ্চিহ্ন হবে আমাদের মতোই, কিন্তু তাহারা বেঁচে থাকবে যুগের পর যুগ মানুষের অন্তরে। তাই লেনদেনওয়ালারা যাবেই, সব দিক থেকে যাবে। আর যারা লেনদেনকে অতিক্রম করে, যারা মহৎ কার্যাবলীর চিহ্ন, কিছু চিহ্ন রেখে গেছে পৃথিবীর বুকে, তারা কিন্তু বস্তুগত থাকবে না। অর্থাৎ রবীন্দ্রনাথের তার হাতও নেই, তার পাও নেই, তার সেই চুলও নেই, আর তার সেই সৌন্দর্যময় দাড়িও নেই। কিন্তু আমাদের মানস নেত্রে রবীন্দ্রনাথ আছেন, রবীন্দ্রনাথ থাকবেন। তোমার দাদুর একবার ছবিটা মনে করো। মনে রাখবে তোমার বাড়িতে, আমি জানি এখানে ম্যাক্সিমাম জনের বাড়িতে, দেখো গা ভালো করে তাকিয়ে, আজকে খুঁজবে বাড়িতে দাদুর ছবি আছে কিনা। মনে রাখবে আমরা এরকম করে নাতি জন্মায়, আর অতীতে যে দাদুগুলো আছে সেই ফটোগুলোকে ডাস্টবিনে ফেলে দিই। জাস্ট আমরা ৩টে পুরুষ অব্দি খুব জোর হলে রাখি, আর বাকিগুলোকে লাথি মেরে ফেলে দিই। তা তোমার ফটোটা তো একদিন ফেলা হবে। যেদিন তুমি কোনো নাতির দাদু হবে, তোমার ফটোটাকে কি ফেলবে না তখন? তাহলে ওই ঘরটা কি বটে তোমার কাছে? এটা মোহ। জাস্ট একটা ফটো পর্যন্ত রাখবে না, ভাবতে পেরেছো? বডিটা তো দূরের কথা, বডিটা তো ১০ ঘন্টাও রাখবে না। একটা ফটো পর্যন্ত রাখবে না তোমার ওই দূরের ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে স্যার কি থাকবে? ১০০০ বছর ধরে পথ হেঁটে কি পেলে তুমি? শুধু লেনদেন। কি পেলে? ফেনা।
হাজার বছর ধরে পথ হেঁটে ওই প্রথম লাইন, লাখো লাখো যুগ হেঁটে কি পেলাম আমরা? তুমি আমি আমরা কি পেলাম? শুধু ফেনা কি দিলাম? শুধু ফেনা। শুধু কি করলাম লেনদেন? তার মাঝে থেকে যাবে কি? থাকে শুধু অন্ধকার, চারিদিক অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন। তাহলে বনলতা সেন এখানে কি কোনো নারী আর রইল? বনলতা সেন ব্যক্তিগত কারো প্রেমিকা রইল? না। এখানে হয়ে গেল অন্ধকারের মধ্যে থেকে যাবে বনলতা সেন। হাজার হাজার বছর পেরিয়ে যাবে, লাখো লাখো যুগ পেরিয়ে যাবে, তবুও মনে রাখবে কৃষ্ণ থেকে যাবে। হাজার হাজার বছর পেরিয়ে যাবে, লাখো লাখো যুগ পেরিয়ে যাবে, তবু মনে রাখবে মহৎ ব্যক্তিরা থেকে যাবে। সেই তারাই হচ্ছে কি? বনলতা সেন। বনলতা সেন এখানে সেই আদর্শ প্রেমের প্রতিমূর্তি, যাকে আমরা সবাই প্রেম করি। পার্টিকুলার একটা নারীকে একটা পুরুষ প্রেম করছে এটা নয়। আমরা সবাই যাকে প্রেম করি, হাজার অন্ধকার ছেয়ে যাবে পৃথিবী, তবু মনে রাখবে তারা বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। তাই থাকে শুধু কে? বনলতা সেন। চারিদিক অন্ধকার থাকলেও থাকে শুধু বনলতা সেন, থাকে শুধু প্রেম প্রেম প্রেম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই সংলাপ কার? নেতাজি সুভাষচন্দ্র বসুর। তুমি বলো তো, তোমার বাবার বাবার কি সংলাপ আছে? আমার বাবার বাবার কি সংলাপ আছে? আমি আমার বাবারটা দিয়ে প্রথম বলি। বিখ্যাত সংলাপ, আমেরিকার লোকও বসে শোনে। পাড়ার লোকের নামটা জানে ভালো করে? পাড়ার লোকের নামটা জানে না আর। আমার বাবার বাবার নামটা পাড়ার লোকেই ভুলে গেছে। ওই বয়স্ক লোকগুলো জানতো, সব ভুলে গেছে। আমিও তো একদিন এরকম হব। আমাকে যিনি পড়াতেন আমার মাস্টারমশাই, সেই মাস্টারমশাই যে কলেজে উনি প্রফেসরি করতেন, সেই কলেজে ছেলে মেয়েদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, হ্যাঁ রে, এই স্যার বলে কাউকে চিনিস? তা বলে এ আবার কে? সেই দিনে আমি দেখতে পেলাম আমার পরিণতি কি। একদম যে কলেজে আমার মাস্টারমশাই ছিল, সেই কলেজের ছেলে মেয়েদেরকে আমি পড়াচ্ছি। সেই কলেজের ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে আমি প্রশ্ন করেছি, হ্যাঁ রে, এনাকে চিনিস? বলে এ আবার কে? তখন আমি দেখছি যে আজ থেকে বছর বছর পর যখন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে, তখন সেই সময়ের কলেজে অনার্স পড়া ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ রে, নির্মাণ স্যার বলে কাউকে চিনিস? বলবে এ আবার কোথাকার? কোথাকার ছাগল? কোথাকার ভেড়া? কারো ভেড়া বা ছাগলের নাম নাকি? এটা আমাদের লাইফ। রাখলাম আজকের মতো।